নমস্কার, আশা করি ভালো আছেন। আর ভালো থাকার মন্ত্রে সবাইকেই চলতে হবে, কেননা জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি চিন্তাধারা যেন বাস্তবের সঙ্গে মিল থাকে। আর এই বাস্তবতা নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তখন আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি কখনো। যে আবেগ কাজ করে স্নেহের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। আবেগ দিয়ে কর্ম হয় না, সেখানে বাস্তব লাগে। কর্ম করতে গেলে প্র্যাকটিক্যাল হতে হয়। তো সেই জায়গাটায় পৌঁছতে গেলে মানুষকে অনেকগুলো চিন্তা করতে হয়। যেমন নাকি আমাদের শরীরের এই যে রাশি লগ্ন গ্রহরা যারা আছে, শরীরের প্রত্যেকটি তাদের রাশি অনুযায়ী ভাগ করা আছে। কালপুরুষ চক্রে মেষ থেকে মীন রাশি অবধি শারীরিক ভাগ করা আছে, ভাব ভাগ করা আছে, নেচার ভাগ করা। সবগুলোই নেচার। আমি বরাবর বলি নেচারের উপরে সমস্ত কিছু। এই নেচারের সাথে নেচার পাল্টালে আমি পাল্টে যাব। নেচারে যখন শীতকালীন আসবে তখন গায়ে সোয়েটার পরবে, গরমকাল আসবে তখন ঘাম মুছতে হবে, সব নেচারের দৌলতে। তাহলে দুটো গতি থাকে, আহ্নিক গতি দিন রাত্রি হয়, বার্ষিক গতিতে ঋতু পরিবর্তন হয়। তাহলে কোনো না কোনো ঋতুতে তো কারুর জন্ম হয়। যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, তারপরে আপনার শীতকাল, বসন্তকাল। এই যে কোনো একটা ঋতুতে কারুর জন্ম হবে। তাহলে সেই জায়গাটায় এইগুলো হচ্ছে তার নেচার প্লে করে তার রাশি এবং লগ্নের উপরে। ভাগ্য পরিবর্তন, অর্থ পাইয়ে দেওয়া, চেঞ্জ, জিনিসগুলো তার নেচারের পরিবর্তন যখন ঘটে তখন সেগুলো বলা যায়। যেই সময় এই দশা থেকে এই দশায় যাচ্ছে ওই গ্রহটির নেচার কি, এবং সেই গ্রহের মাধ্যমে তার এই জিনিসটি সে অনুপ্রাণিত হবে এবং সে তার উৎসাহ বাড়বে, এবং উৎসাহ বাড়লে সে কর্মে দাখিল হতে পারবে। এইভাবে 12টা রাশি। এবং সব কিছুর সাথেই আপনি দেখবেন আমরা যেমন 1 থেকে 9 সংখ্যা অবধি লিখতে পারি, তারপরে পুনরায় যত সংখ্যাই লিখুন ওই 1 থেকে 9 পুনরায় ফিরে আসে। কিন্তু 1 থেকে 9 শেষ, 9 শেষ। এবং এই সার্কেলটা, রাশি চক্রটা 360 ডিগ্রি। তাহলে 3 + 6 + 0 = 9। তাহলে এই 9 আমরা যদি দিকের দিক ধরি, যে 4টে দিক, 4টে কোণ, আর একটা ঊর্ধ্ব একটা অধ, তাহলে 10। তাহলে 10ম আকাশ, যেখানে মানুষ উপরে ওঠে নেচার ধরে। আপনি তো আর আকাশে উড়ে বেড়াবেন না। উড়তে গেলে বাহন লাগবে, প্লেন লাগবে, হেলিকপ্টার লাগবে। সেই ক্ষেত্রে 10ম এখানে বিচার করা হয় তার কর্মস্থান, পিতার ভাগ্যস্থান। 10ম সবসময় হয়। 10মের একটা 9ম স্থান আছে, সেটা হচ্ছে 6th ঘর, লগ্ন থেকে 6 নম্বর ঘর, 10th and 9th হাউস। তাহলে সেইভাবে সেই জিনিসগুলোকে বিচার করে তারপরে একটা ফলস্বরূপ দেওয়া হয়। প্রত্যেকবার আমি বলি যে যেখানেই আমরা যাই না কেন, প্রত্যেকটা জায়গায় একটা ছক ধরে যায়। জীবনটাই ছকে বাঁধা। হাতের 5টা আঙ্গুল। তাহলে এই 5টা আঙ্গুলের প্রথম আঙ্গুলই তর্জনী, দ্বিতীয় মধ্যমা, তৃতীয় অনামিকা, চতুর্থ কনিষ্ঠা, এবং সবচেয়ে যে বৃদ্ধা। এই আঙুলটা না থাকলে 4টে আঙুলের কোনো দরকার পড়বে না, 4টে আঙুল কোনো কাজ করতে পারবে না। তাহলে সেই জায়গাটায় প্রথম যে নির্দেশিকা, নির্দেশ যে গ্রহ, যেভাবে এভাবে কথা বলে না লোকে,
আঙুল তুলে। তাহলে এই আঙুল তোলার আঙুলটাকে বলা হয় বৃহস্পতির অঙ্গুলি। মধ্যেরটাকে শনি, পরেরটাকে রবি, তারপরেরটা বুধের। তাহলে বৃদ্ধ আঙুলের কোনো স্থান নেই, কিন্তু আবার এই আঙুল না থাকলে 4টে আঙুলেরও কোনো দাম নেই। ঠিক তাহলে এটাকে সূর্য ধরুন, রবি না থাকলে পৃথিবীর কোনো দাম নেই। সূর্যের আলো দেখুন, সূর্য না থাকলে যেমন পৃথিবীর নিষ্প্রাণ হয়ে যাবে, মরে যাবে, ধ্বংস হবে, ঠিক সেই রকমই এই 4টে গ্রহের নামে 4টে আঙুল। তাহলে বাকি তো আরো আছে, তাদের আঙুল নেই কেন? সেগুলো চেটোতে রাখা আছে, তালুতে রাখা আছে জায়গায়। মঙ্গল, শুক্র, এগুলো রাখা আছে। শনি, বৃহস্পতিও রাখা আছে বৃহস্পতির আঙুলের নিচে। তাহলে তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ আঙুল হচ্ছে এই যে রিং ফিঙ্গার, অনামিকা, হার্ট রিলেটেড। এনগেজমেন্ট রিং এই আঙুলে পরানো হয়, অনামিকাতে। ওটার নামই অনামিকা। তাহলে রবির আঙুলে ওটা রবির। বৃহস্পতি, শনি, রবি, বুধ। তাহলে বৃহস্পতি, শনি, রবি, বুধ 4টে আঙুলের, তার নিচেই আবার ঠিক তার গ্রহগুলোর জায়গা হাতের মধ্যে রাখা আছে। সেখান থেকে মানুষের জীবনের উত্থান পতন আছে, নেচার অনুযায়ী উত্থান পতন হয়। অধমের মতো, উত্তমের মতো। সবই চিন্তাধারার উপর নির্ভরশীল। কলেজ স্কুলে মারা বাবারা আজকালকার পড়াশুনো কি করে মার্কস নেবে, জ্ঞান কতটুকু বাড়লো তার দরকার নেই। পরীক্ষার সিলেবাস অনুযায়ী ওই যত নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে কত মার্কস সে পেল সেটাই দেখা হয়, তার জ্ঞান বিবেচনা করা হয়। তাহলে অজ্ঞান, জ্ঞান, মঙ্গল, অমঙ্গল, ভালো খারাপ, দিন রাত্রি সবই আছে, অপোজিট আছে। তাহলে ভালো খারাপ যখন আছে, তাহলে ছকের মধ্যে সব নেচারই ভালো থাকে না। খারাপ নেচারগুলো ভালোর সাথে কখন কানেকশন হবে সেইটার উপর নির্ভর করে। ওই নেচার ঈশ্বর, ওই নেচার ভগবান, ওই নেচারকে যে নামে ডাকে সেই হচ্ছে সেটা। দেখুন, আগের দিনে অনেক কুসংস্কার ছিল, সেগুলোকে সংস্কারও বলা যায়, কেন লোককে ভয় দেখিয়ে রাখা হতো। কোনো ব্যাপারে কোনো ইস্যুতে ভয় দেখিয়ে রাখা হতো, কিন্তু সেটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ হয়েছে যে ভয়গুলো এই জন্যই দেখানো হতো যে শরীরের সুবিধার জন্য, শারীরিক সুবিধার জন্য। নাহলে এই যে অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সব তো আঙ্কিক নিয়মে হয়, নিয়ম মতো আসবেই, ঘুরতে 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 এক রেখায় আসবেই, সূর্য, চন্দ্র, পৃথিবী আসবেই। কাজে সেই জায়গাটা দিয়ে কতগুলো যে জিনিস আছে, সূর্যের রে কতগুলো আছে, তার মধ্যে একটা অতি বেগুনি রশ্মি, যেটাকে আল্ট্রাভায়োলেট বলা হয়। সেই রশ্মি যাতে পৃথিবীতে আসলে বা সূর্যের তীক্ষ্ণ আলোতে চোখ খারাপ হতে পারে, সেই কারণে অনেক কিছু বলা থাকে, ভয় দেখানো থাকে সমস্ত ব্যাপারে। সেই রকম মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশি, 27টা নক্ষত্র। এক একটা নক্ষত্রে 4টে ভাগ করা আছে, 4 চরণে চলে, 3 ডিগ্রি 20 মিনিট করে, 13 ডিগ্রি 20 মিনিট টোটাল।
তাহলে 2.25 নক্ষত্র করে এক ঘরে রাখা আছে, হিসেব করে রাখা আছে। হিসেবটা আপনাকে বুঝতে হবে কতটা সে পেয়েছে। আমি যদি আজকে বলি যে আপনাদের বোঝানোর স্বার্থে, মিথুন লগ্ন, কুম্ভ রাশি। মিথুন লগ্ন বায়ু। কারোর যদি মিথুন লগ্নে জন্ম হয়, জন্ম সময়ক্ষণে যেই সময়ে সেই লগ্নে জন্মাচ্ছে, সূর্যের উদয় অস্ত দিয়ে মানে দিবা থেকে প্রতি 2 ঘন্টা অন্তর লগ্ন চেঞ্জ হয়। তাহলে 4 মিনিটে 1 ডিগ্রি করে সরে। তাহলে 30 ডিগ্রি সরতে তার 120 মিনিট লাগে। 120 মিনিট মানে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা লাগে লগ্নর এক ঘর থেকে আরেক ঘরে সরতে। একদম অঙ্কের নিয়ম। যে লগ্নে যে জাতক জন্মায় তার নেচার থাকে। বুধের যা যা নেচার থাকবে, যেমন মিথুন লগ্ন বললাম, মিথুন লগ্নে সেই বুধের নেচার থাকবে। তাহলে লগ্নাধিপতি বুধ। তাহলে ধরুন আপনাকে বোঝানোর স্বার্থে আমি বললাম লগ্ন তখন পাস হচ্ছে 23 ডিগ্রিতে। 23 ডিগ্রিতে যদি যায় তাহলে দ্রেক্কানের কথা বলেছিলাম, প্রথম 10 ডিগ্রি নিজের, পরের 10 ডিগ্রি পঞ্চমের, তারপরের 10 ডিগ্রি নবম ঘরের। তাহলে এখানে 23 ডিগ্রি আছে, নবম দ্রেক্কানে জন্ম। মিথুন লগ্নের নবম ঘর কোনটা হয়? কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশি মিথুন লগ্নকে যদি 1 ধরে গোনা যায়, তাহলে নবম গিয়ে শেষ হবে কুম্ভ রাশিতে। তাহলে আমি একটু আগে বলেছি যে মিথুন লগ্ন কুম্ভ রাশি দুটোই বায়ু রাশি। তাহলে মিথুন দ্বিস্বভাব রাশি, দুটো নেচার থাকে। আমি বলেছিলাম বস্তু এবং পদার্থ। তাহলে দুটো নেচার থাকে মিথুন রাশির, সব রাশিরই দুটো আছে। তাহলে মিথুন হচ্ছে বায়ু রাশি এবং দ্বিস্বভাব রাশি। আবার কুম্ভ রাশি বায়ু রাশি, কুম্ভ রাশি বায়ু রাশি, আবার স্থির রাশি। স্থির বোঝেন তো? স্থির দাঁড়িয়ে থাকা, নট নড়নচড়ন। স্থির, সজাগ, পা ফেলে, চেতনা বৃদ্ধি করে, যেটা চিন্তা করে সে বলে না। কুম্ভ, এর আগেও বলেছিলাম, একটি কলসি, তার মধ্যে জল, একটি লোকের কাঁধে করা, সন্তর্পণে এগোচ্ছে যাতে জল না বাইরে পড়ে যায়। তাহলে কুম্ভ রাশির সেই নেচারটা পাবে সে। যে কোনো কাজ করবে সে নিজেই চিন্তা করে রাখবে, নানা দিকে তার জ্ঞান, নানা দিকে তারই থাকবে। মিথুন লগ্নের, যেহেতু সেটা বায়ু রাশি, চাকরি করছে, সাথে সাথে গান করছে, সাথে সাথে ছবি আঁকছে, এটার থেকে ওটাই যাচ্ছে, কিন্তু বেশি দিন স্টে করছে না। এবার লগ্নাধিপতি কোথায় বসা, বোঝানোর স্বার্থে বুঝে নিলাম যে লগ্নাধিপতি তার মকর রাশিতে বসা। লগ্নাধিপতি বুধ মকর রাশিতে বসা। কুম্ভ রাশি 25 নম্বর নক্ষত্রে চন্দ্র বসা। রবি ওই ঘরে বসা, রবি ওই ঘরে বসা। এবং রবি যেখানে বসে রয়েছে, চন্দ্র রবি একসাথে। তাহলে চন্দ্র রবি যখন একসাথে মেশে তখন আমরা 1 ডিগ্রিতে, মানে মাপের দিক থেকে এগিয়ে তো ঘর 30 ডিগ্রির আছে, তখন সেটাকে বলি কি অমাবস্যা। আর 180 ডিগ্রিতে চন্দ্র রবি যখন থাকে তখন বলি পূর্ণিমা। তাহলে সেখানে চন্দ্র রবি, চন্দ্রকে ছাড়িয়ে যদি রবি এগিয়ে যায়, তাহলে অমাবস্যার পরে কি পক্ষ শুরু হয়? শুক্লপক্ষ। এই করে 14 দিনের মাথায় গিয়ে আবার পূর্ণিমা হবে। তখন দেখবেন চন্দ্র রবি এবার 180 ডিগ্রিতে আসছে। পুরো অঙ্কের হিসেব। আর মানুষের জীবনটাও হিসেব করে চলে। এই বয়সের মধ্যে সে মাধ্যমিক পাশ করবে, তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করবে, তারপরে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে সে
যদি ইউনিভার্সিটি যায় ভালো, না হলে সে অন্য কোনো লাইন চিন্তা করবে, সে কী করবে সেখান থেকে চিন্তা ভাবনা শুরু করে। তাহলে এই যে অঙ্কের হিসেব কষা থাকে, এই বয়সে বিয়ে করব, এই বয়সে সংসার করব, এই বয়সের মধ্যে আমাকে এই অর্থ রাখতে হবে, না হলে পরে বিপদ হবে, এগুলো আসবে, সবই অঙ্কের নিয়মে। তাহলে জীবনটাকে এই রাশি চক্রটাই পুরো অঙ্কের নিয়মে চলে। তাহলে সেখানে আমি বললাম যে মিথুন লগ্ন, সে নবম দৃক্কানে জন্ম, শনি দৃক্কানে জন্ম। তাহলে শনি খুব স্লো প্ল্যানেট, প্রতি 24 ঘন্টায় 2 মিনিট এগোয়। তাহলে সেই জায়গাটায় মঙ্গল 0.37 এগোয়, বুধ 24 ঘন্টায় 1.44 এগোয়, শুক্র 24 ঘন্টায় তাহলে 1.48 এগোয়। তাহলে এই যে এগোচ্ছে বা তখন যখন তারা বক্রত্ব লাভ করে তখন তাদের গতি কমে আসে, 24 ঘন্টায় ওই গতিটা থাকে না। তাহলে সেই গতি কমার নাম হচ্ছে বক্রী গ্রহ। যখন সে বক্রত্ব লাভ করে, গতি কমার জন্য রেট্রোগ্রেড বলা হয়, বক্র গ্রহ। এবার সেখানে বুধ মকর রাশিতে, শুক্র মকর রাশিতে, ধরে নিলাম বোঝানোর স্বার্থে, এবং রাহু মকর রাশিতে। তাহলে রাহু 22 নম্বর নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে, দ্বিতীয় পতির নক্ষত্রে, অষ্টম ঘরে বসা। অষ্টম ঘরে বসা, মিথুন লগ্নের রাহু অষ্টম ঘরে বসা, লগ্নাধিপতি অষ্টম ঘরে বসা, শুক্র অষ্টম ঘরে বসা, এবং নবম ঘরে রবি এবং চন্দ্র বসা। চন্দ্র 25 নম্বর নক্ষত্রে, রবি 24 নম্বর নক্ষত্রে। 24 নম্বর নক্ষত্র শতভিষা নক্ষত্র, আর 25 নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। তাহলে জাতকের সপ্তম ঘরে বসে আছে 7th হাউস, ধনু রাশির ঘরে মঙ্গল এবং শনি। তাহলে মঙ্গল তার লগ্নের হচ্ছে একাদশপতি এবং তার লগ্নের হচ্ছে ষষ্ঠপতি, 6th হাউসের লর্ড এবং 11th হাউসের লর্ড 7th হাউসে বসা। তাহলে 6-11 অধিপতি 7th-এ বসা। 7th হচ্ছে কেন্দ্রে বসা, মঙ্গল শনি একসাথে, বৃহস্পতির দশায় জন্ম। তাহলে তাকে বৃহস্পতির দশায় জন্ম হলে তার বর্তমান ধরে নিই যে বৃহস্পতির দশা কতখানি চলেছে, বর্তমানে ধরে নিলাম তার বুধের দশা চলছে, বুধ কেতু চলছে এবং বুধ কেতু গিয়ে শেষ হবে 12/7/2020-তে। তাহলে কেতু সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসের ভাব কি? বাক, গলা, কথা বলা, সঞ্চয়, কুটুম্ব, শ্বশুরবাড়ি যে হবে তার আত্মীয়তা, পরিবারের আত্মীয়, তো শ্বশুর শাশুড়ি, শালা শালি, আরও যারা থাকে তাদের। দ্বিতীয় সঞ্চয়ের। তাহলে অষ্টমের সপ্তম স্থান, অষ্টমের 7th হাউস। তাহলে অষ্টম ঘরে বসে রয়েছে বুধ, রাহু, শুক্র। বুধ বসে আছে 23 নম্বর মঙ্গলের নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্র, এবং রাহু বসে আছে চন্দ্রের নক্ষত্রে, আর শুক্র বসে আছে রবির নক্ষত্রে, 21 নম্বর নক্ষত্রে। তাহলে রবি শুক্রের নক্ষত্রে বা রবি শুক্র একসাথে যদি কম্বাস্ট হয়ে যায় তাহলে সেই জায়গাটায় সেখানটায় খারাপ থাকে, তার অনেক উচ্চ বাসনা থাকে, উচ্চ আশা থাকে, সেগুলো তার মধ্যে বিপরীত ফল আসে। অষ্টম দ্বাদশ শুক্র কিন্তু ভালো ফল দেয়, অষ্টম এবং দ্বাদশ শুক্র ভালো ফল দেয়। কেন দেয়? ভোগের কারক গ্রহ এবং মিথুন লগ্নের পঞ্চম পতি, সে 5th হাউসের লর্ড এবং 12th হাউসের লর্ড। তাহলে সে 8th হাউসে বসা, 8th হাউস সে দ্বিতীয় ঘর দেখছে। তাহলে দ্বিতীয় মারক,
তাহলে সেই জায়গাটায় শুক্র বসা তৃতীয় পতির নক্ষত্রে, রবির নক্ষত্রে। রবি বসে আছে নবম স্থানে, এখান থেকে সেটা প্লাস পয়েন্ট পাচ্ছে, ভালো উন্নতি যে কোনো রকম। দশমপতি বৃহস্পতি লগ্নে বসা, মিথুন লগ্নে বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসা, 6 নম্বর নক্ষত্রে, আদ্রা নক্ষত্র। তাহলে বৃহস্পতি রাহুর নক্ষত্রে যখন বসে, বৃহস্পতির ওই ঘর থেকে তার নবম দৃষ্টি গিয়ে পড়ে কুম্ভ রাশিতে, চন্দ্রের উপরে। তাহলে বৃহস্পতি চন্দ্র যোগ হয়, বৃহস্পতি রবি যোগ হয়। তাহলে তার মধ্যে সেই জাতকের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকে। কিন্তু জাতকের যেহেতু 5th হাউসের লর্ড 8th হাউসে বসা, রাহু এবং লগ্নপতি যুক্ত, জাতকের উদর সংক্রমণ বা পেটের কোনো সংক্রমণ রোগ হতে পারে। এবং দ্বিতীয় স্থান যদি অষ্টম নিধন হয়, তাহলে দ্বিতীয় নাশ। তাহলে সেই জায়গাটায় সেই কেতু গোপন রোগ তৈরি করে, যে রোগ বাইরে থেকে দেখা যায় না, যে রোগ ভিতরে থাকে, অনেক দিন পরে প্রকাশ পায়। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে সেখান থেকে অষ্টম স্থানে শুক্র বসা, 5th হাউসে 12th হাউসের লর্ড 8th হাউসে বসা, এবং রবি এবং চন্দ্রকে বৃহস্পতি দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। তাহলে 7th হাউসের লর্ড বৃহস্পতি এবং 10th হাউসের লর্ড বৃহস্পতি। তাহলে বৃহস্পতি লগ্নে যদি বসে থাকে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। তাহলে পঞ্চম দৃষ্টি যদি থাকে, তাহলে বৃহস্পতি ওখান থেকে তুলা রাশিতে দৃষ্টি দেয়, মিথুন লগ্ন থেকে। তাহলে বৃহস্পতি কুম্ভ রাশিতে দৃষ্টি দেয়। বৃহস্পতি নিজের ঘর শনিতে, মানে শনি মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। তাহলে এই জায়গাটায় যতগুলো খারাপ জায়গা আছে, সেইগুলো বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেই সব জায়গায়। তাহলে বৃহস্পতি সপ্তমপতি দশমপতি, সপ্তমপতি দশমপতি কেন্দ্রস্থ দোষ থাকে। সেই বৃহস্পতির জন্য বৃহস্পতি প্রবল মারকও হয়। আমি এর আগে অনেকবার বুঝিয়েছি, বৃহস্পতি কিন্তু প্রবল মারক হয়ে ওঠে যদি মারকত্ব জায়গায় থাকে। তাহলে বৃহস্পতি তৃতীয়পতি রবিকে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয়পতি চন্দ্রকে দৃষ্টির মধ্যে রেখেছে, শুভত্ব ফলানয়ন করছে। এবং সপ্তম ঘরে যে মঙ্গল এবং শনি বসে রয়েছে, সেই জায়গাটায় সপ্তম ঘরে শনি থাকলে জাতকের নিম্নাঙ্গে, মানে শরীরের কোমরের নিচ থেকে পায়ের দিকে চোট পাওয়ার ভয় থাকে, জাতক বা জাতিকা যেই হোক। সপ্তমী শনি, এবং সেই শনি তার জাতকের সেইখান থেকে তার চোট পাওয়ার ভয় থাকে। এবং শনি বসে আছে 21 নম্বর নক্ষত্রে, রবির নক্ষত্রে, আর মঙ্গল বসে আছে সেই জায়গাটায় 20 নম্বর নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। তাহলে মঙ্গল আর শুক্রের ঘর সমসপ্তম থাকে, মেষ এবং তুলা, বৃষ এবং বৃশ্চিক। তাহলে মঙ্গল শুক্রের সাথে একটা অলিখিত চুক্তি আছে, তোমারও আমি খারাপ করব না, তুমি আমার খারাপ করো না, সেটা করে না। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক, সবাই বলবে। এবার মঙ্গল শনি, দ্বিদাদশে শনি মঙ্গল, শনির চতুর্থে মঙ্গল, মঙ্গলের দশমী শনি, মাঙ্গলিক খণ্ডন হয়। মাঙ্গলিক কোনো রকমভাবে ভয়ের বা কিছুর কারণ না, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। আর এর মঙ্গলের দশা এখন যদি বুধের দশা চলে, তাহলে এরপরে আসবে বুধের পরে তার কেতুর দশা, কেতুর পরে আসবে শুক্রের দশা, তাহলে শুক্রের পরে আসবে রবির দশা, রবির পরে আসবে তার চন্দ্রের দশা, চন্দ্রের পরে আসবে তার মঙ্গলের দশা। তাহলে তার তখন বয়স কত হবে? তাহলে বুধ এমনি 17 বছর, শুক্র 20 বছর। তাহলে এখানে যদি 20 আর 10 37 ধরে নেই, কেতু 6 বছর, 43 বছর। তাহলে মধ্য বয়সে। তারপরে রাহুর দশা আসবে 18 বছর, তারপরে বৃহস্পতির দশা আসবে,
সেই জায়গাটা 16 বছর। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাকে চলতে হবে একটু সাবধানতা অবলম্বন করে, এবং উন্নতিও আছে। কর্মের দিকটা যদি এবার দেখি, তার জাতকের কর্ম কীরকম, শিক্ষার জায়গা ভালো আছে। কেন 4th হাউসের লর্ড বুধ, সে কিন্তু 8th হাউসে বসে আছে, 8th হাউসে বসা। অতএব সেইখানে 8th হাউসে বুধ শুক্র এবং দ্বাদশ ঘরে বুধ শুক্র একটা শুভ ফল আনে লগ্ন সাপেক্ষে। তাহলে এর শনির দৃক্কানে জন্ম, এবং শনির দৃক্কানে যখন জন্ম হয় তখন শনি খুব স্লো। সেই স্লোর জায়গাটায় তাহলে তার জীবনের উন্নতির ক্ষেত্রেও একটু ধীরে ধীরে হবে। বুধ কেতুর দশা চলছে, তাহলে বুধ কেতুর পরে তার আসবে বুধ শুক্র। তাহলে বুধ শুক্র একসাথে বসা আছে, এবং শুক্র তার 5th হাউসের লর্ড। মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র রুলিং প্ল্যানেট হয়ে যায় 5th হাউস বলে, 12th হাউসের দোষ থাকে না। যেমন সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি 5th হাউসের লর্ড, আবার 8th হাউসের লর্ড। 5th হাউসের লর্ড হওয়ার জন্য 8th হাউসের দোষ কমে আসে। আবার কর্কট লগ্নের বৃহস্পতি 6th হাউসের লর্ড, আবার 9th হাউসের লর্ড। তাহলে 6th হাউস আর 9th হাউস হওয়ার জন্য, 9th যেহেতু একটি বলশালী ঘর, সেখান থেকে তার প্রবণতা কমে আসে বৃহস্পতির খারাপের দিকটা। কিন্তু বৃহস্পতি লগ্নে থাকলে, বৃহস্পতি হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং জলকারক গ্রহ, এবং বৃহস্পতি বসে আছে বায়ুকারক ঘরে। আগে অনেকবার বুঝিয়েছি যে বায়ু মানে বাতাসকে জলের নিচে রাখা যায় না, যেভাবেই হোক বুদবুদ করে বেরিয়ে আসবে, আটকানো যায় না। তাহলে সেই বৃহস্পতি যদি তার লগ্নে থাকে, 7th হাউস 10th হাউসের লর্ড, এবং যেহেতু বৃহস্পতি 9th হাউসকে দৃষ্টি, 7th হাউসকে দৃষ্টি দিচ্ছে, তাহলে জাতকের পেটের গোলমাল অবশ্যম্ভাবী আসবেই। সে গ্যাস্ট্রিক আলসার হোক, যে কোনো ব্যাপার হোক, আসবে, এটা আসবে। এবং সেই জায়গাটায় এবার বৃহস্পতি যেহেতু জলজ কারক গ্রহ, তাহলে জলের একটা প্রবণতা আসবে, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। আবার রাগও থাকবে। কেন রাগ থাকবে? মিথুন রাশিদের একটু মানে বায়ুগ্রহ তো, বুধ খুব দ্রুত 18 দিন এক ঘর ভোগ করে। কাজে সেই জায়গাটায় যেমন দেখবেন না, মৃদু মন্দ বাতাস বইতে বইতে একটা ঝড়ো হাওয়া উঠে গেল ক্ষণিকের জন্য, এই রাগটাও সেই রকম। ভালো চলতে 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 ভাট করে রেগে গেল, রেগে গিয়ে হয়তো প্রকাশ নেই, কেন কুম্ভ রাশি আছে, থম মেরে গুম মেরে বসে রইল। রাশিটা কুম্ভ, কুম্ভের একটা নেচার পাবে। সেখান থেকে সেই জায়গাটায় তাকে চিন্তা করতে হবে। জীবনে চলার পথে সবাইকেই করতে হয় উন্নতির ক্ষেত্রে। যেহেতু লগ্নপতির দশা চলছে, অতএব লগ্নপতির দশাতে তাকে এখন কিন্তু যে কোনোভাবেই হোক তাকে আরো উন্নতির দিকে এগোতে হয়, যে কোনোভাবেই। মিথুন লগ্নের 7th 8th হাউস হচ্ছে বৃহস্পতি শনি, তাহলে 8th হাউসের লর্ড 7th হাউসে বসা, শনি মারক হয়ে ওঠে, যে কোনো কাজে অবস্ট্রাকশন হয়, বাধা কারক হয়ে ওঠে। যেহেতু শনি মঙ্গল যোগ আছে, শনি মঙ্গল যোগ আছে, আপনি জানবেন যে মঙ্গলের ঘরে শনি নিচস্থ হয়, আবার শনির ঘরে মঙ্গল তুঙ্গস্থ হয়। তাহলে শনি মঙ্গলের, যেমন একটু আগে বললাম যে শুক্র আর মঙ্গলের মধ্যে যেমন একটা অলিখিত চুক্তি আছে, শনি মঙ্গলের মধ্যে একটা অলিখিত চুক্তি আছে। কেন কুম্ভ রাশিতে শনি হচ্ছে তার মূল ত্রিকোণের ঘর,
বলবান ঘর। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে বলবান ঘর। তাহলে শনির তৃতীয় দৃষ্টি সবসময় মেষ রাশিতে পড়বে। তাহলে এই ক্ষেত্রে না, শনি কুম্ভ রাশির মূল ত্রিকোণের ঘর থেকে মেষ রাশিতে পড়ে, নিচস্থ হয়, যার জন্য শনির নিচস্থের ফল তেমনভাবে প্রকাশ আসে না। কেন শনি হচ্ছে মধ্যবয়স কারক গ্রহ, শনি যৌবন কারক গ্রহ না, বৃহস্পতি জ্ঞান কারক গ্রহ, কিন্তু মধ্যবয়স্ক কারক গ্রহ। সেই জ্ঞান গিয়ে বিকাশ পায় পরে। আপনি তো 1 ক্লাসে পড়ে তো আর জ্ঞানের বিকাশ দেখাতে পারবেন না। আর ক্লাসে পড়লেই জ্ঞান হয় এটাও কোনো বাধ্যবাধকতা নেই। অনেকের তো পড়াশুনোই হয়নি। অনেক অনেক বৈজ্ঞানিক, অনেক অনেক জ্ঞানী লোককে দেখিয়ে দেবো, তাদের সার্টিফিকেট কিচ্ছু নেই, লেখাপড়ার জীবনে হয়তো ধার ধারেনি, কেউ স্কুল পালিয়ে চলে গেছে, 5 ক্লাস অবধি বিদ্যা নেই, কিন্তু তারা অনেক কিছু আবিষ্কার করেছে। ঘাটলেই পাবেন। তাহলে জ্ঞানকে তারা বিজ্ঞানের বিকাশ ঘটিয়েছে। জ্ঞানের সাথে বুদ্ধি, এই দুটো যদি মিশ্রণ না হয় তাহলে আপনি সে বিকাশটা দেখাতে পারবেন না। তাহলে বুদ্ধি এবং জ্ঞান এই দুটো যদি বিকাশ ঘটে তাহলে সেই জায়গাতে জ্ঞানকারক গ্রহ বৃহস্পতি। সেই জায়গাটায় শনি ডিসিপ্লিন গ্রহ, নিয়মানুবর্তিতা শেখায়। তাহলে সেই রাশিটা শনির কুম্ভ রাশি, তাহলে সেখানে রবি বসে আছে। তাহলে সেইখান থেকে লগ্ন থেকে 9th হাউসে রবি, 9th হাউসে যদি রবি থাকে, জাতক হোক বা জাতিকা হোক, পিতার ক্ষেত্রে সমস্যা আসে। কেন শনি সপ্তমে কিন্তু মারক হয়ে রয়েছে। নবম ঘর যদি পিতার ঘর হয়, সেই নবমপতি যদি সপ্তমে বসে থাকে তাহলে পিতার ক্ষেত্রে মারক হয়ে থাকে, এবং রবি রয়েছে ওখানে। রবি কিন্তু আমি সবসময় বলি যে মাথার কাজ করে, বৃহস্পতি বুকের কাজ করে, ঘরটা বৃহস্পতির, শনি মঙ্গল যেখানে বসা, তাহলে পিতার মাথা এবং বুকের সমস্যা আসতে পারে। এবং সেই সমস্যা দেখুন, কে চলে যাবে আর কে ফিরে আসবে, কে কবে হবে সেটা বলা যায়। যেমন মাতৃগর্ভে সন্তান 270 দিন থাকে, দেখবেন ওই 2 + 7 + 0 = 9, 9 সংখ্যা। এবার বিফোর 10 days, আফটার 10 days হতেই পারে, সেটা ডাক্তার বুঝবে কখন হবে। কিন্তু 270 দিনে ম্যাচিওর হয়, আগেও তো হয়ে যায়, 210 দিনে হয়ে যায়, 240 দিনে ডেলিভারি হয়ে যায়, 8 মাসে হয়ে যায়। কাজে সেই জায়গাটায় একটা বাচ্চা মাতৃগর্ভে 270 দিন হচ্ছে, সুস্থভাবে যদি হয় 270 দিনে সে ম্যাচিউরিটি লাভ করে। তাহলে 9 সংখ্যাটা, 9টা সব জায়গায় ঘরে। তাহলে নবম ঘরটা খুব গুরুত্বপূর্ণ ঘর। নবম ঘরে যদি তৃতীয় পতি থাকে, তৃতীয় হচ্ছে অষ্টমের অষ্টম ঘর, 8th হাউসের 8th হাউস। মকর রাশি থেকে যদি 1, 2 করে গুণে আসেন তাহলে সিংহ রাশিটা 8 নম্বর ঘর হবে। 8 নম্বর গ্রহটি হচ্ছে রবি, সে তার নবম ঘরে বসে রয়েছে। রবি পিতৃকারক, চন্দ্র মাতৃকারক। রবি যদি আত্মা হয়, চন্দ্র হয় মন। তাহলে সেখানে পিতার সমস্যা থাকে জাতক বা জাতিকার, এটা বলাই যায় এখান থেকে। সেই দিকে নজর দেওয়া উচিত। তাহলে জাতক বা জাতিকা যার সম্বন্ধে এই ছকটা নিয়ে, যার কারুর না কারুর সাথে তো মিলবে, তার ফিউচার, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎবাণী, তাহলে সেই ভবিষ্যৎবাণীর ভবিষ্যৎ কি? দেখুন বুধের দশা, বলেছি বুধের দশা চলছে, বুধ কেতুর দশা চলছে, এবং সেই জায়গাটায় তাকে সবসময় যখনই লগ্নপতির দশা চলে তাকে সাবধানে চলাফেরা করতে হয়। তাকে আস্তে 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 পাশে ফেলে। এবং তার জীবনের মধ্যে যেহেতু তার 10th হাউসের লর্ড বৃহস্পতি, সেই জায়গাটায়
লগ্নে বসে রয়েছে, জীবনের ভবিষ্যৎ একটা সৌন্দর্য কল্পনা করা যায় এবং সৌন্দর্য দেওয়া যায়, সুন্দরভাবে সে ভবিষ্যৎ তৈরি করতে পারে। কিন্তু যদি সে জাতিকা হয় বিবাহের সময় এবং যদি জাতক হয় বিবাহের সময়, এই ছকের নেচার আর যার সঙ্গে বিয়ে হবে তার নেচার দুটোকে মিলাতে হবে। দেখুন, কুম্ভ রাশির নেচার আর সিংহ রাশির নেচার এক হবে না। মকর রাশির নেচার আর কর্কট রাশির নেচার এক হবে না। ধনু রাশির নেচার আর মিথুন রাশির, আমি সব সপ্তমে বলছি, কিন্তু মিথুন রাশির নেচার এক হবে না, কারণ একটা বুধের একটা বৃহস্পতির, আলাদা আলাদা হবে। সেই নেচারের সঙ্গে মিল দরকার। কি মিল দরকার? 7th হাউসের 9th হাউস, তার মানে লগ্নের 3rd হাউস, তার লর্ড কোথায় বসে আছে? তার লর্ড, এটা যার সাথেই মিলুক, জাতক বা জাতিকা হোক, তার লর্ড 9th হাউসে বসে আছে। রবি কুম্ভ রাশিতে বসা, লগ্ন থেকে 9 নম্বরে বসে আছে এবং রাশির ঘরেই বসা। তাহলে সেই জায়গাটায় যে বিয়ের সময় জাতক যে হবে, তাহলে তাকে শনি বা বুধ, এই দুই নেচারের মিলন থাকতে হবে। শনি বা বুধের একটা মিলন দরকার হবে। সেই নেচারের সাথে যদি খাপ খাওয়াতে হয়, তাহলে গিয়ে সেই সময় বিয়ের সময় ছকটা মিলবে। মাঙ্গলিক ঠাঙ্গলিক নিয়ে মাথা না ঘামানোই ভালো, কেন মঙ্গলের দশা যখন আসবে তখন অনেক দেরি আছে। আমি তো দশা ভাগ করে দিলাম। তাহলে মিথুন লগ্নের জাতক বা জাতিকা খুব ছটপটে হয়, কুম্ভ রাশি হওয়ার জন্য চাপা স্বভাব হয়ে যায়। এবার যদি মিথুন লগ্ন ধনু রাশি হতো, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যেত। সেই জায়গাটায় ধনুরাশি অগ্নি রাশি এবং দ্বিস্বভাব রাশি, মিথুন রাশি বায়ু রাশি, আবার দ্বিস্বভাব রাশি। একদিকে মিলছে একদিকে মিলছে না। বায়ু এবং অগ্নি, হাওয়া, আগুন যদি হাওয়া পায় কি করে? জ্বলে ওঠে, বেশি জ্বলে। যেখানে আগুন জ্বলে সেখানে চারিদিক থেকে হাওয়া ছুটে আসে, আগুনকে আরো বাড়িয়ে দেয়। তাহলে বায়ুর প্রতিটি সপ্তম ঘরেই অগ্নি রাশি আছে। তুলা রাশি বায়ু রাশি, সপ্তম রাশি মেষ রাশি, অগ্নি রাশি। তাহলে সিংহ অগ্নি রাশি, সপ্তম রাশি কুম্ভ রাশি, বায়ু রাশি। তাহলে বায়ু আর অগ্নি দুটোর মধ্যে সম্পর্ক আছে, নাহলে তো সেটা জ্বলে উঠবে না। জ্বালানো তো দরকার, জীবনে চলার ক্ষেত্রে তো নিজেকে জ্বালানো দরকার, নিজেকে উচ্চাশা তৈরি করা দরকার, পা ফেলা দরকার ধীরে ধীরে। সেই জায়গাটা তো চিন্তা করে চলতে হবে তাকে। সেই ক্ষেত্রে বুধ হচ্ছে করিতকর্মা, মানে কি খুব চঞ্চল, অল্পদিন থাকে, সমকালীন বুদ্ধিটা দিল। পঞ্চমপতি অষ্টমে বসা, 5th হাউসের লর্ড, তার মানে তার যেহেতু দ্বিতীয় পতি চন্দ্র, এবং চন্দ্র সেইখানে শুক্র যখন বসে থাকে রবির নক্ষত্রে, তৃতীয় পতির নক্ষত্রে, তৃতীয় পতি যখন নবমে যায়, তখন নবমের আবার নবম ঘরটা হয় কিন্তু সেই শুক্রের ঘর। সেইখান থেকে তার গলায় সুর আসে, গানের সুরকার হয়ে ওঠে বা গান গাইতে পারে, গান বা বাজনার প্রতি তার ইন্টারেস্ট থাকতে পারে। কিন্তু জীবনের সব জায়গায় ক্ষেত্রে তাকে চলতে হবে খুব সাবধান করে, প্রতিটি ক্ষেত্রে সেখান থেকে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মিথুন লগ্নের নবম ঘর কিন্তু কুম্ভের ঘর, অষ্টম ঘর কিন্তু মকরের ঘর। কাজেই সাবধানতা তাকে অবলম্বন করতেই হবে, কারণ অষ্টম ঘরে কিন্তু বসে আছে রাহু এবং অষ্টম ঘরে বসে আছে বুধ, অষ্টম ঘরে বসে আছে শুক্র, এবং একটি মিত্র ঘরে বসা শনির ঘর। এই তিনটে গ্রহ আবার শনির খুব প্রিয়, কাজে সেখান থেকে সে ভালো ফল পেতে পারে।
আর আমিও চাই যে আপনারা সবসময় ভালো ফল দিয়ে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য আপনাদের চিন্তাধারা, জ্ঞান, বুদ্ধি। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।